কোন পথে বাংলাদেশে অস্থিরতার আবহে যে নতুন দল আত্মপ্রকাশ করেছে তারপর পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে? আর এবার বাংলাদেশ ইস্যুতে জিরো টলারেন্স দেখাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কারণ, যারা বৈধ পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড নেই তাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহর। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক। বাংলাদেশে অস্থিরতা 2024-এর জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কারের দাবিতে। সেই ছাত্র আন্দোলন আর তারই নেতা নাহিদ ইসলাম গঠন করলেন নতুন দল। বাংলাদেশের ঢাকায় শুক্রবারের মঞ্চ থেকে সরাসরি ভারত বিরোধী অবস্থানের বার্তা নাহিদের। একদম ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং সেই পার্টির আগামী দিনের বলছেন যে না, দুর্ভাগা যে সমস্ত মানুষ রয়েছেন বাংলাদেশে তার জনকল্যাণে কাজ করবেন তারা, কিন্তু ভারতের সাথে সম্পর্ক কোন জায়গায় যাবে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গায় বৈঠক থেকে বার্তা দিয়েছেন, তাতে আগামী সময়টা কোন জায়গা করতে পারে বা ভারত বিরোধী যে অবস্থান বারবার আমরা বাংলাদেশ দেখেছি সে জায়গায় কি পদক্ষেপ হতে পারে। একেবারেই বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, শান্তিতে নোবেলপ্রাপ্ত ইউনুসের আমলে সব থেকে বেশি অশান্ত বাংলাদেশ, তার একের পর এক নজির। তারই মাঝে এই জাতীয় দল, নাগরিক দল, এই দল যেদিন আত্মপ্রকাশ করলো, কোরআন, বাইবেল, গীতা পাঠ করে আত্মপ্রকাশের পাশাপাশি ভারত পাকিস্তান পন্থীদের কোনো অবস্থান নেই বাংলাদেশে, এমন বার্তা দেওয়ার চেষ্টা করলেন নাহিদ ইসলাম। 151 জনের কমিটি গঠিত হলো, 10 জন শীর্ষ নেতৃত্ব থাকবে, সব ঠিক আছে। কিন্তু একদিকে বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দল, তাদের পর এবার এই জাতীয় নাগরিক দল, তাদের কি ভূমিকা হবে? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন ত্রিপুরাতে একদিকে অনুপ্রবেশকারী আর বিএসএফ এর সংঘর্ষ চলছে, কোথায় যাবে সম্পর্ক? নজর থাকবে সেদিকে। একদম, আর তারই ডেফিনেটলি আজকে আলোচনা করব, কারণ এই নতুন রাজনৈতিক দল তারা বাংলাদেশের রাজনীতির অন্দরে কতটা তারা তাদের ভিত স্থাপন করতে পারবেন তা নিয়ে যেমন একটা উষ্মা রয়েছে, কারণ ইতিমধ্যেই আলোচনা জোর চর্চা চলছে। তারই মধ্যে এই নতুন রাজনৈতিক দল, কারণ তার যে ব্যাকগ্রাউন্ড, যেটা অভিক বলছিল, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের জায়গায় নতুন রাজনৈতিক দল বা ন্যাশনাল সিটিজেন পার্টি তারা কি পদক্ষেপ করতে পারেন সেটাও একটা খুব আলোচ্য জায়গা। একেবারেই মণিময় যেমন বললেন, এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশের অন্তরে তাদের ভিত কতটা মজবুত করবে যেমন নজর থাকবে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত কতটা নড়বড়ে হতে পারে, কি আশঙ্কা করা হচ্ছে, নজর থাকবে সেদিকে। নাহিদ ইসলাম আত্মপ্রকাশ করলেন গত শুক্রবার বাংলাদেশের ঢাকায়, এবং সেই অ্যাভিনিউয়ের রাস্তায় দাঁড়িয়ে যে বার্তা দিলেন প্রথমে শোনাই আপনাদের, শুনুন। মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ও যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে। এই হচ্ছে বার্তা, যে বার্তাটা আপনাদের সামনে তোলাবার চেষ্টা করলাম, এবং এই বার্তা থেকে অবশ্যই রাজনীতির অন্দরে মানে বিশেষ করে যারা বিশ্লেষণা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা, তারা কিভাবে দেখছেন কি সম্পর্কের জায়গায় থাকতে চলেছে ভারত এবং বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়ে জিরো আওয়ারে আলোচনায় যাওয়ার চেষ্টা করি। রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত, রাজনৈতিক বিশ্লেষক। স্যারকে স্বাগত জানাবো, এবং একই সঙ্গে দাঁড়িয়ে স্যার কি বলবেন বা কিভাবে দেখছেন এই নতুন রাজনৈতিক দল, তাদের আত্মপ্রকাশ, আর ইতিমধ্যে ভারতের তরফ থেকে বার্তা যাওয়া বাংলাদেশে, কোথায় যেতে চলেছে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক? হ্যাঁ, দেখুন, মানে এর আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন, মানে ক্ষমতাটা দৈহিক শক্তির প্রদর্শনের মধ্য দিয়ে জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ, এরা দুজনেই মানে নিজেদের জাতীয় পার্টি গঠন করেছিলেন। বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জিয়া গঠন করেছিলেন, এবং জাতীয় পার্টি গঠন করেছিলেন এরশাদ। তো এখন যিনি ক্ষমতায় এসেছেন, ওই দৈহিক পরিশ্রম, দৈহিক শক্তি প্রদর্শনের মাধ্যম দিয়ে, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, বা এখনকার যিনি রাজা ইউনুস, তিনি একটা ঠিক করলেন যে একটা পার্টি তৈরি করা দরকার, তারও একটা নাম জাতীয় নাগরিক মঞ্চ, নাগরিক পার্টি, এরকম কিছু করলেন। তো কিংস পার্টি, অনেকেই বলছে এটা কিংস পার্টি, মানে রাজা নিজের পার্টি। আচ্ছা,
সুতরাং এই পার্টিগুলোর একটু ভিন্ন ধরনের, এটা গণতন্ত্রের কতটা কত বলবে সেটা মানুষ ধারণা আগামী দিনই বোঝাবে। তবে নাগরিক শব্দটা ব্যবহার করা বাংলায়, নাগরিক যদিও বলতে সিটিজেন বোঝায়, নাগরিক বলতে অনেকটা নগর, মানে যেটা শহর কেন্দ্রিক সেটাই বোঝায়। পুরসভায় আমরা নাগরিক কথাটা বেশি ব্যবহার করি, এবং নাগরিক শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে আপনি যে দেশের বিস্তীর্ণ মানুষজন কৃষি শ্রমিক হিসেবে রয়েছেন তাদেরকে উপেক্ষা করার একটা জায়গা তৈরি হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলাকা। আর হচ্ছে যে ছাত্ররা, তাদের কাজ তো পড়াশোনা গবেষণা এসবই কাজ। হ্যাঁ, তারা এসব পড়াশোনা শিখে গেলে তারপরে বাস্তবিক জীবনে প্রবেশ করা, অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে প্রশাসনে আসা। এরা ছাত্র অবস্থাতেই প্রশাসনে আসতে চাইছে, মানে কেউ কেউ গেছে অলরেডি, উপদেষ্টাও হয়ে গেছে, এবং উপদেষ্টার মানে স্বাদ পেয়ে গেছে কি করে ক্ষমতা তার প্রয়োগ করা। দেশ শাসন, দেশ সেবাটা তো মানে সেকেন্ডারি ব্যাপার। প্রয়োজনটা হচ্ছে যে কি করে আমি মানুষের উপর কর্তৃত্ব করব। সেই স্বাদ যখন পেয়ে গেছে, তারা এখন নিজেদের একটা দল তৈরির কথা ভাবছে, তৈরি করেও ফেলেছে, এবং নিঃসন্দেহে এটা ছাত্রদের দল, যেটা যার সঙ্গে ইউনিসেফ একটা কোনোভাবে তার যোগসূত্র রয়ে গেছে। একেবারে আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি কমল বাবু, বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপট, জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, এবং তারপর শেখ হাসিনার 5ই আগস্ট 2024 দেশ ছাড়া, এবং তারপর অন্তর্বর্তী সরকার গঠন হলো। প্রাথমিকভাবে বিএনপি সমর্থন জানালো, এই ছাত্র আন্দোলনকারী নেতারা সমর্থন জানালেন, বিভিন্ন মৌলবাদী সংগঠন সমর্থন জানালেন। তারপর যখন জেগির উঠছে বাংলাদেশে এবার নির্বাচন করাতে হবে, মূলত খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমান তারা চাইছেন বিভিন্নভাবে, নাগরিক সমাজের একাংশ চাইছেন বাংলাদেশে নির্বাচন প্রয়োজন। সরাসরি সিএনএ বসে বাংলাদেশের নাগরিক বলছেন যে আগের আমল ভালো ছিল, নির্বাচন না হলে সঠিকভাবে সরকার দেশের মানুষকে ভালো রাখতে পারবে না। এই মতো অবস্থায় এটা কি বকলমে মোহাম্মদ ইউনূস নির্বাচনে লড়াইয়ে যাওয়ার আগে এই জাতীয় নাগরিক পার্টি দল গঠন করে তার রাজনৈতিক দলের একটা ভিত তৈরি করলেন? এক, আর দ্বিতীয়ত দল বিভিন্নভাবে আত্মপ্রকাশ ঘটে। আমরা যদি এভাবে উদাহরণ দিই যে এ বাংলায় 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস, দিল্লির বুকে আন্না হাজারের আন্দোলনের পর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে নতুন দল গঠন, সেই দল কি বকলমে যারা এখন কোনো দলে নেই তাদেরই একটা সমাহার? হ্যাঁ, আর একটা কথা একটু বলি, আমি আপনার প্রশ্নটা আসছি, বাড়ি সুন্দর প্রশ্ন, যে ইউনূস এর আগেও একটা পার্টি করেছিল, তার নাম দিয়েছিলেন নাগরিক শক্তি। মানে নাগরিক শব্দটার মধ্যে ওনার একটা অদ্ভুত প্রীতি ভালোবাসা আছে, বোঝা যায়, এবং সেটা 3 মাসের মধ্যে উনি গুটিয়ে ফেলেন, যেটা পার্টি হিসেবে কাজ করার জায়গায় উনি নেই, বা যার যেটা তৈরি হয়েছিল সেও তাও বোধহয় নেই, তার ফলে সেটাকে গুটিয়ে যায়। সুতরাং এই নাগরিক শক্তি, জনশক্তি এরকম একটা নাম দেওয়ার কথা ছিল, সেটা ঘটে। বোঝা যাচ্ছে ইউনূসের একটা মানে প্রচ্ছন্ন ছায়া এখানে কাজ করছে। এখন দেখুন, এরা এসেছে একটা আন্দোলনের মধ্য দিয়ে। এটা যদি অগস্ট মাসে তৈরি হতো এই দলটা, তখন হয়তো যে ধরনের ভাবনা চিন্তা ছিল, মানুষের বিরাটভাবে আবেগ ছিল, তখন মানুষের যে ধরনের ফিলিংস হতে পারতো দলের ব্যাপারে, এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন দীর্ঘদিনের এই উপদেষ্টা সরকারের কার্যপ্রণালী দেখা গেছে, এরা কি করতে চায় জানা গেছে। বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা, সেটাকে ভেঙে চুরমার করতে চায়, ভারত বিদ্বেষিতা নিয়ে আসতে চায়, পাকিস্তান প্রেম নিয়ে আসতে চায়। এমনকি পাকিস্তান প্রেম করতে গিয়ে তারা বাংলা ভাষারও জলাঞ্জলি দিতে চাইছে, উর্দু ভাষাকে হয়তো সেভাবে যেভাবে আমি নিজেও দেখেছি 21 ফেব্রুয়ারি যে বাঙালির যে আবেগ বাংলাদেশের পথে ঘাটে, সেটা এবারে মিসিং। তো যাই হোক, তো সবকিছু ভেঙে চুরে দিয়ে যে জিনিসটা তারা করতে চাইছে, এটাকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে মহিলারা, যে শিক্ষার হার সেখানে যথেষ্ট ভালো, খুব একটা ভালো মেনে নিচ্ছে না। মহিলারা হয়তো পথে ঘাটে নামতে তাদের অসুবিধে আছে, কিন্তু এটা পরিষ্কার যে দলটা গত আগস্ট সেপ্টেম্বরে হলে যে ধরনের তার জনস্ফীতি দেখা যেত, ভালোবাসা পেত, এখন সেটা নেই। এবং যেটা বলেছিল ব্যাপক অংশের মানুষ যাবে, যারা কালকে সেই মিটিং এ ছিলেন তাদের অনেকেই আমাকে ফোন করে বলেছেন সেভাবে ভিড় হয়নি। তাই আবার ধরুন, যে দল তৈরি করতে গেলে যে পয়সা লাগে, একটা ছাত্রদের পক্ষে সম্ভব?
ছাত্র মানে সে পড়াশোনা করছে, তার কেউ কেউ স্কলারশিপ পাচ্ছে, অধিকাংশেরই কিছু নেই। না, তাহলে কি তারা এরকম একটা ছাত্রদেরকে দল- সামনে রেখে পেছনে আর্থিকভাবে বা হ্যাঁ। রাজনৈতিকভাবে কৌশলগতভাবে পরামর্শ দিয়ে কোনো মদত রয়েছে যারা এই দলটাকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা কায়েম করতে চায়? হ্যাঁ, দেখুন, ছাত্রদের প্রতি সকলেরই দুর্বলতা থাকে, যে বাচ্চা ছেলে স্বপ্নের একটা জায়গা, হ্যাঁ, এদের চোখে কানে সব জায়গায় একটা মানে বীরত্ব প্রকাশের ইচ্ছে বাসনা। সুতরাং যারা ছাত্রদের সঙ্গে মিশেছে তারা জানে মানে তরুণকে সবাই ভালোবাসে, এটা অস্বীকার করার জায়গা নেই। তো সেইটাকেই ইউনূস ব্যবহার করতে চাইছেন। যদি এদের যে একটা প্রচ্ছন্ন ভাবমূর্তি আছে সেটাকে কাজে লাগানো যায়, কিন্তু ভাবমূর্তি যারা নেতা তাদের নেই। এদের অনেকের বিরুদ্ধে আপনারাও নানান প্রোগ্রামে জানিয়েছেন যে নানান ভাবে টাকা এরা তুলেছে, কোটি কোটি টাকা দেশের বাইরে তারা নিয়ে গেছে, এখন এদের টাকা দিচ্ছে। এবং সবচেয়ে মানে যেটা ঘটনা, আমি যে খবর পেলাম যে তারা স্বদেশে অনুষ্ঠানে পাকিস্তানের অ্যাম্বাসেডর ইন বাংলাদেশকে ইনভাইট করা হয়েছে, তিনি গেছিলেন, এবং একটা রাজনৈতিক দলের যে প্রকাশ ঘটছে সেখানে অন্য দেশের কাউকে ডাকা হয়নি, অথচ বলছে আমরা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কাউকেই আমরা মানে একই চোখে দেখি, এরকম ধরনের কথা বললেও এই কথাগুলোর খুব একটা ভিত্তি নেই, তো বোঝা যাচ্ছে কারা ছিল। এবং ওরা এটাও বলছে, আমি এখান থেকে মনিময় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একদম। যে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু তাদের উপর আক্রমণ নিপীড়ন চলছে লাগাতার, এই মতো অবস্থায় একটা দল গঠন হচ্ছে, তার মঞ্চে কোরআন বাইবেল গীতা একসঙ্গে পাঠ করা হচ্ছে, এই বার্তা দেওয়ার কি চেষ্টা যে আমরা সব অংশকে সঙ্গে নিয়ে অন্তত তাদের সমর্থনকে সঙ্গে নিয়ে লড়াইয়ে যাব, তাহলেই লড়াইয়ে যেতে সম্ভব, তাহলেই এগোনো সম্ভব, বেশি সমর্থন পাওয়া সম্ভব? হ্যাঁ, দেখুন, মানে এতকাল যে ধরনের কথা মৌলবাদের কথা বলছিল সেটা বুঝতে পারছি সে মৌলবাদ ধোপে টিকছে না, তাই না? তাহলে কোরআন গীতা বাইবেল এসব পড়তো না, তাই না? খালি কোরআনই পড়তো বা অন্য ওদের যে সমস্ত পুস্তক আছে সেগুলোই হয়তো। কিন্তু অন্য ধর্ম পুস্তক থেকে পড়ে তারা মোটামুটি বুঝতে পারছে যে বাংলাদেশে এখনো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একটা বড় জায়গা, এবং একে অস্বীকার করা যাবে না। এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, এর সঙ্গে বাস্তবতার কি মিল থাকবে আগামী দিনই বলবে, এটা তারা কোন করেছে। জায়গায় যেতে পারে? চালাকি তো বটেই, সেটা রয়েছে, যেহেতু সংখ্যালঘু ছাত্রদের সাথে বিরাট সংখ্যক মানুষ তারা আন্দোলনে ছিল, এবং তাদের অনেকেই ধীরে ধীরে সরে যাচ্ছে। ছাত্ররা মনে করছে যে রাজনৈতিক দল করা হবে বলে তো আমরা আন্দোলনে ছিলাম না, এখন না মানে রাজনীতির কথা রাজাগোপাল বলা দা, স্বাভাবিকভাবে এরা তো ভারত বিরোধী এবং তারা বারবার যে ধরনের মন্তব্য করেছেন, আমি বলছি এতে ভারতে ইম্প্যাক্টটা তাহলে কি পড়তে পারে? মানে নতুন এই রাজনৈতিক দল, তার সমীকরণটা কোন জায়গায় যেতে পারে? কারণ ভারত ইতিমধ্যে মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার তরফ থেকে ওই ভুয়ো ভোটারের কাণ্ডে সেই জায়গায় অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে বাদ দেওয়া, ভারত থেকে তাদেরকে বিতাড়িত করা হয়, এই বার্তাটাও দিয়েছেন। না, দেখুন, ওদের যদি দেখেন যে কালকে যে মিটিংটাতে ওরা ভারতবর্ষে যে আপ বলে একটা পার্টি আছে তার প্রশংসা করেছে, এবং আপের মতন হতে চায় এটা কথাটা বলেছে। আচ্ছা, তো আপকে ওদের একটা মডেল করতে চাইছে। আপ মানে আম আদমি পার্টি বলে যে পার্টিটা আছে, এবং সম্প্রতি নির্বাচনে ব্যাপক পরাজয় ঘটেছে, এদের বিরুদ্ধে অনেক দুর্নীতি পেয়ে এসেছে। হট করে আপের নামটা কেন আনলো এই মুহূর্তে একটা নির্বাচনী পরাজয়ের পরে? এবং যারা মানে আমরা দেখেছি যাদের মানে উৎপত্তি ঘটেছিল ভ্রষ্টাচার বিরোধিতার মধ্য দিয়ে, অথচ সম্পূর্ণ ভ্রষ্টাচারে নিমজ্জিত হয়ে গেছে, সেই একটা দলকে তারা যদি আদর্শ মনে করে, তাহলে বোঝা যাচ্ছে যে এদের লক্ষ্যটা হচ্ছে ভ্রষ্টাচার বিরোধিতা করবো, অথচ ভ্রষ্টাচারের মধ্যেই থাকবো। এটাই তো পরিষ্কার বুঝিয়ে দিল না আপের পরিচয় আমরা দেখেছি। আমি আর আপের সঙ্গে কোনো আরেকটা বাংলা শব্দ অক্ষর আসছে কিনা আমি বলতে চাইছি না, তবে নিঃসন্দেহে এই ধরনের একটি রাজনৈতিক দল যারা ছাত্ররা করার চেষ্টা করছে, এবং যাদের কোনো রাজনীতিতে অভিজ্ঞতা নেই, যাদের প্রশাসনের অভিজ্ঞতা নেই, যাদের শেখার বয়স, তপস্যাই একমাত্র অধ্যয়নটাই একমাত্র তপস্যা। বেশ, আমি এখান থেকে মনিময় একটা বিষয় বোঝার চেষ্টা করি রাজাগোপাল বাবু, নাগরিক সমাজ যারা ভীতস্প্রদ্য, আতঙ্কিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠায় রয়েছেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, সেই সমাজের কত বড় অংশ এই দলকে, যেমন দিল্লির বুকে এ বাংলায় আমরা বিভিন্ন ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল গঠন হলো, একটা বড় অংশের নৈতিক সমর্থন বা মানসিক জোর পান যারা কিছুটা পিছিয়ে থাকেন, আক্রান্ত হন, বাংলাদেশের নাগরিক সমাজ কি মনে করতে পারেন এই দল তাদের পথ দেখাবে নতুনভাবে, এমন সম্ভাবনা আছে? হ্যাঁ, দেখুন, মানে এই দলের তো উপদেষ্টা মণ্ডলীতে ছিল, তাদের ভূমিকাটা তো মানুষ অনেকটাই দেখতে পেয়েছে না। এরা যে একটা
নতুন আশার আলো নিয়ে আসবে এদের অতীত, সেভাবেই তো কিছু নেই। এবং যে উপদেষ্টা মণ্ডলীর কাজকর্মেই দেখা গেছে যে এরা বাংলাদেশে সুস্থ প্রশাসন দিতে পারছে না, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। এটা তো আমি বলছি না, অরাজকতার কথা ওদেশের আর্মি জেনারেল নিজেই বলেছে। সুতরাং এইটা তো মানুষ তো দেখতে পাচ্ছে, এবং এরা কি বিকল্প দেবে এ ব্যাপারে মানুষ একেবারেই সন্দিগ্ধ বলে আমার ধারণা। হয়তো কালকের মিটিং এ অনেক মানুষ যারা গেছে তারা হয়তো দেখার জন্য গেছে কি হচ্ছে, কৌতূহল থেকে গেছে, কিন্তু যে দলটা দেশকে অনেকটাই প্রগতি দিয়েছে তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। দেখুন, কোনো রাজনৈতিক দল কোথাও হয় না যে ত্রুটি বিচ্যুতি নেই। হ্যাঁ, প্রত্যেক রাজনৈতিক দলকে তাই প্রতি মুহূর্তেই পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, না হলে তারা হারিয়ে যায়। এবং বাংলাদেশে যে যারা আওয়ামী লীগ বাংলাদেশকে যথেষ্ট প্রগতি দিয়েছে, বাংলাদেশের সম্মান দিয়েছে বিশ্বের মধ্যে। মানে একটা দেশে এত অস্থির পরিস্থিতির মধ্যে কতটা কার্যকরী হবে এই সংস্কার, যেমন একটা বড় প্রশ্ন রাজাগোপাল দা। আর তার মধ্যে বড় প্রশ্ন যে ভারতের সঙ্গে যে ধরনের বিদ্বেষের মনোভাব তৈরি হওয়া, তাতে ভারত এতদিন ধরে সহিষ্ণুতা দেখালেও এখন অসহিষ্ণুতার জায়গা ডেফিনেটলি, মানে রিপ্লাইটা অন্তত পক্ষে দিচ্ছে এই ভোটারকে কেন্দ্র করে দাঁড়িয়ে যারা আসছেন তাদেরকে একেবারে, যদি ভোটার কার্ড বৈধ না থাকে তাহলে বার করে দাও। বাংলাদেশের অবস্থা নিয়ে গত 8 মাস যাবৎ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তারই মাঝে নতুন দল গঠন, জাতীয় নাগরিক পার্টি। এই দল গঠনের পাশাপাশি নাহিদ ইসলামের বার্তার পাশাপাশি নজর রাখতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, এবং সেখানে যে বার্তা ট্রাম্পকে মোদী দিয়েছেন, মোদীকে পাল্টা ট্রাম্প বলেছেন। তারপর বাংলাদেশের তরফ থেকে নানা বক্তব্য শোনার পর এবার যখন কড়া অবস্থান ভারতের, একদিকে সীমান্তে সুরক্ষার পাশাপাশি পাচার রুখতে গিয়ে বিএসএফ এর সঙ্গে আবারও সংঘর্ষ ত্রিপুরায়, এই ঘটনা প্রভাব ফেলবে কতটা? উভয় পক্ষের একাধিক বৈঠক ইতিমধ্যেই হয়েছে, ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। অনুপ্রবেশকারীরা হামলা চালায় বিএসএফকে লক্ষ্য করে। এক্ষেত্রে দাঁড়িয়ে দুদেশের মধ্যে তিক্ততার পরিস্থিতি পরিধি কতটা আরও বাড়ছে। এরই মাঝে গতকাল দিল্লিতে নিরাপত্তা সম্পর্কিত বৈঠক হয়। অমিত শাহ সেই বৈঠকে বৈধ ভোটার কার্ড না থাকলে ফেরত পাঠানোর কথা বলেছেন মণিময়। একদম তাই। আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি রাজাগোপাল বাবুর কাছে আরো একবার আসবো যে এই যে অবস্থা একখানা, দেশের সম্পর্ক যে জায়গায় রয়েছে দুটি দেশের মধ্যে, তাতে ভারত এই মুহূর্তে যে বার্তাটা দিয়েছে, এই বার্তাটা কতটা ইম্পর্টেন্ট, মানে ইম্প্যাক্ট এই মুহূর্তে কোন জায়গায় আসতে পারে ভারত? অবশ্যই যারা অনুপ্রবেশকারী, ভারত এতকাল খুব সহিষ্ণুতার সঙ্গে দেখিয়েছিল তাদেরকে। শুধুমাত্র সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুরাও ঢুকে পড়েছে নানানভাবে তাদের, এবং আমরা দেখেছি যে রোহিঙ্গিয়ারাও নানানভাবে ঢুকে পড়েছে, নানান ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তারা জড়িয়েছিল। কিন্তু ভারত সরকার সেভাবে তাদেরকে অ্যাকশন নিতে দেখা যায়। এবার যেটা দেখা গেল, আমেরিকাতে যে সমস্ত ভারতীয়রা গেছেন ইলিগালি ঢোকার চেষ্টা করেছে, অবৈধভাবে তারা অভিবাসন দেওয়ার চেষ্টা করেছে, সেই দেশের সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে হাতকড়া পরে পাঠিয়ে দিয়েছে। ভারত সরকার কিন্তু একটা এক্সাম্পল পেয়ে গেল যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ, তারা যদি অবৈধ যারা অভিবাসী হবার চেষ্টা করছে তাদেরকে, বা অনুপ্রবেশকারী, হ্যাঁ, ঘুষপেটিয়া, যেটা অমিত শাহ খুব বিখ্যাত কয়েনেজ, সেই, হ্যাঁ, তাদেরকে ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিচ্ছে আর আমরা নীরব থাকবো না। ধরা পড়লেই একদম, মানে মুশকিলটা হচ্ছে ভারতকে যখন আমেরিকা বলেছে এরা কি তোমার দেশের নাগরিক, আমরা পরিষ্কার বলেছি হ্যাঁ আমার দেশের নাগরিক, এরা হয়তো তোমার দেশের স্বপ্ন দেখে তোমার দেশে গেছে, হ্যাঁ, আমরা নিশ্চয়ই এদেরকে আমরা অস্বীকার করবো না। কিন্তু এই যদি ঘুষপেটিয়াদের যদি ভারত বাংলাদেশকে বলে এরা তোমার দেশে নাগরিক, বলবে না এরা আমাদের নয়, বুঝেছেন? তখন হবেটা কি? এই যে বিরাট সংখ্যক মানুষ আছেন ঢুকে পড়েছেন, বাংলাদেশ তাদের নিতে অস্বীকার, এখন আপনি করবেনটা কি? মানবিক ব্যাপার, আমরা কখনোই, হ্যাঁ, মানুষের প্রতি অমানবিক হতে পারি না, আমরা করবোটা কি? এটা তো হতে পারে না রাজাগোপাল বাবু যে তাদের বৈধ কাগজ নেই, তাদের জাল ভোটার আধার বা পরিচয়পত্র সবকিছু প্রমাণ হওয়ার পর বাংলাদেশ অস্বীকার করলো যা আমাদের নাগরিক নয়, সেই নাগরিককে নিয়ে ভারত করবে কি অবস্থান নেবে, এ নিয়ে সংশয় দ্বন্দ্বের জায়গা থাকার কোনো জায়গা অবকাশ নেই। কিন্তু সব থেকে বড় ব্যাপার আমার যেটা মনে হয় যে গত কয়েক বছর যাবৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশের, এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি ভোটার এদেশে এসে আধার পরিচয়পত্র ভোটার কার্ড বানিয়ে তারা নাগরিকত্ব পাচ্ছে, ভোট একটা নির্দিষ্টভাবে তাদের পরিকল্পনা মাফিক ভোটার বানানো হচ্ছে, এই যে অভিযোগ উঠছে। আর অমিত শাহর বার্তা, ভারত বাংলাদেশ সম্পর্ক তো আছেই, আমাদের দেশের অভ্যন্তরে কি পরিস্থিতি তৈরি করতে পারে? হ্যাঁ, দেখুন, মানে এটা একটা যারা সেই ঢুকে পড়েছে, অথচ মানে ইলিগালি তারা আধার কার্ড ভোটার কার্ড এসব জোগাড় করেছে,
এবং দাপটের সঙ্গে রাজনৈতিক শাসক দলের সঙ্গে ঢুকে তারা শয়তানি বদমাইশি এগুলো করছে, তাদেরকে যদি ধরতে পারে এবং শাস্তি দিতে পারে, যদি দেশ না নেয় তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্প যেগুলো বলা হচ্ছে তাদেরকে জেলে রাখতে হবে, কিছুতে করার নেই। সেটা ভারত সরকারের কঠোর সিদ্ধান্তটা বুঝিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আর নমনীয় থাকবো, এবং বাংলাদেশেরও কাছে এটা শিক্ষা হয়ে যাওয়ার কথা যে যেভাবে তারা বাংলাদেশে থেকে আতঙ্কবাদী ভারতবর্ষে পাঠিয়েছে। একটু আপনাকে বিরত করলাম। প্রাক্তন সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, স্যারকে স্বাগত জানাবো। ইনফ্যাক্ট এটাই স্যার প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে যে অবস্থা, তার মধ্যে নতুন বাংলাদেশের রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ, ভারতের তরফ থেকে খুব সুন্দর করে কড়া বার্তা ইতিমধ্যে দাঁড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোথায় যেতে চলেছে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, কি মনে হচ্ছে আপনার? দেখুন, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বলছি যে এটা তো বেশ কয়েক মাস ধরেই ঘটনাটা ঘটে চলেছে। হ্যাঁ, এবং নানান দিকে নানান গতি, নানান মত, নানান রকম সব সিন ক্রিয়েট হচ্ছে। এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে গত কয়েকদিন আগে, বোধহয় 2 দিন আগে বোধহয় ওদের সেনা প্রধান যে বক্তব্য রাখলেন, তিনিও আজ করেই বুঝে গেছেন যে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে। তার একটা কিছুটা হিন্টস কিন্তু তার থেকে আমাদের বেশ ভালো মতোই পাওয়া গেছে। 1 নম্বর। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গত 71 অপারেশনের পর যেটা ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী তার সঙ্গে এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে সমস্ত প্যাক্ট হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট প্যাক্ট কিন্তু আছে। এবং যদিও সেটা 25 বছরের জন্য ভ্যালিডিটি ছিল, অর্থাৎ বোধহয় 97 অব্দি বোধহয় ওটা ভ্যালিড ছিল, কিন্তু এর মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার আছে যে বাংলাদেশে যদি কোনো বিদেশি, মানে ভারতের কোনো শত্রু দেশ ওখানে গিয়ে ওদের সঙ্গে কিছু মিলে যদি আমাদের এগেনস্টে কিছু, ভারতের এগেনস্টে যদি কোনো রকম অ্যাক্টিভিটিস দেখায়, তাহলে ভারত মানে হ্যাজ গট ফ্রি টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দেয়ার উইশ, এবং সেটা তারা অ্যাকশন নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো ভারত বিরোধী কোনো সংগঠন যদি ওই দেশে বসে যদি কোনো রকম সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটিস করে, তাদের উপরে অ্যাকশন নেবার ক্ষমতা কিন্তু একেবারে অমলেন্দুবাবু। এবং গত জুলাইয়ের পর থেকে দেখা যাচ্ছে যে বারংবার মৌলবাদী নেতা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ভারত বিরোধী স্লোগান নয়, শুধুমাত্র ভারতকে হুমকি হুঁশিয়ারি, দখল করা থেকে শুরু করে আক্রমণ করার কথা বলেছে। এবং একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ এই ভারত বিরোধী স্লোগান তো বটেই, অনুপ্রবেশকারীরা, পাচারকারীরা বিএসএফ এর উপর আক্রমণ শানাচ্ছে। এক্ষেত্রে ভারতের করা অবস্থান অনিবার্য। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন। মণিময়, একেবারেই তাই। এবং খুব স্বাভাবিকভাবে এই আলোচনায় রাজাগোপাল বাবুকেও ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আলোচনা তো চলবে, কিন্তু এই সঙ্গে পরিস্থিতি যে জায়গায়, রাজাগোপালদার সঙ্গে আগামী সময় আরো কথা বলবো আমরা, এবং এই পরিস্থিতি আরো দেখবার চেষ্টা করব। তার কারণ মণিময়, একেবারে নতুন রাজনৈতিক দল নতুন কি সমীকরণ বাংলাদেশের অভ্যন্তরে তৈরি করে, আর ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত কতটা মজবুত বা নড়বড়ে হয়, নজর থাকবে সেদিকেও। মণিময়, 0 ওভার এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএম।